যাওয়ার সময় বলতে বলতে গেল, আরিয়ান তাড়াতাড়ি গোসল সেরে নিচে খাবার টেবিলে আসো। আমিও তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। ওমা এখানে দেখে মামি আর নানি আগে থেকেই নিচে খাবার টেবিলে বসে আছে। গলা ঝাঁকিয়ে বললাম, তোমরা কি আমার জন্য অপেক্ষা করতেছ? করবাই তো, কারণ আমি হলাম ইম্পর্ট্যান্ট মানুষ। আমাকে নিয়ে অপেক্ষা করবে না তো কার জন্য অপেক্ষা করবে? মামি, হয়েছে আরিয়ান, আর ডায়লগ মারতে হবে না। এবার তাড়াতাড়ি খেতে আসো, তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমাদের দুজনের এরকম কথাবার্তা শুনে নানু পুরাই চুপসে গেল। বেচারি মুরুব্বি মানুষ আর কি করবে বলেন? খাবার খেতে খেতে মামির দিকে হঠাৎ করে চোখ পড়ল, দেখলাম নীল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, কপালে টিপ দিয়ে, চোখে কাজল মেখে, হাতে নানান রঙের চুড়ি। বাহ, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে? মামিকে বলেই দিলাম, এত সুন্দর করে সেজে আছো, কেউ কি বাসায় আসবে নাকি কোথাও বেড়াতে যাবে? মামি আমার এক গাল হেসে বলল, আরিয়ান তুমি কিন্তু দুষ্ট হয়ে গেছ। সত্যি কথা বলছি তো, এই কারণে দুষ্টামি মনে করছো? হইছে হইছে, আর বলতে হবে না। মনে মনে ভাবলাম হয়তো নানুর সামনে এই ধরনের কথাগুলো বলা ঠিক হয় নাই, তাই হয়তো আমি একটু লজ্জা পাইছি। নানু ভাই হঠাৎ করে বলে উঠল, আরিয়ান এখন কি তুমি কোথাও যাবে? আসলে আমার ওষুধ শেষ হয়ে গেছে। সন্ধ্যার আগে ওষুধ নিয়ে এসো তো। বৌমা আলমারি থেকে আরিয়ানকে ওষুধ আনার জন্য টাকা দিয়ে দিও। ওকে আম্মা। বিকালে বেলা মামির রুমে উকি দিলাম। মামি হয়তো মামার সাথে মোবাইলে গল্প করতেছে। নানুর রুমে গিয়ে দেখলাম নানু ঘুমাচ্ছে। আমি আর কি করব, গান গাইতে গাইতে ছাদের উপরে চলে গেলাম। ছাদে বিকেলে মনোরম দৃশ্য দেখতে লাগলাম। লেখা পেইজ স্বপ্ন ছেয়া নয় নয়। এরই মধ্যে তাদের এক কোণে চোখ পড়ল। দেখলাম রশিতে মামির কাপড় ঝুলছে। আমি তো দেখে পুরাই অবাক। আস্তে করে কাপড়ের কাছে গেলাম এবং দুচোখ ভরে কাপড়গুলো দেখতে লাগলাম। আহে কি সুন্দর! আসলে আমার এই ছাদের কর্মকর্তাগুলা মানি পিছন থেকে সবকিছু দেখছে, বাট কিছু বলছে না। আরে আরিয়ান, এই বিকালে ছাদে কি করো? একটু পর তো সন্ধানে আসবে। হুম মামি, ঠিকই বলছো। তবে মামি, একটা কথা বলার ছিল। হুম বলো। আজকে তোমাকে শাড়িতে খুব সুন্দরী লাগছে, তাই নাকি? হুম। তাহলে আমার এখন কি করতে হবে? না কিছু না। আর মামি শুনো, আমি কিন্তু সামনের শুক্রবার বাড়িতে চলে যাব। ও আচ্ছা, তাহলে আমার একটা কাজ করে দিবি? কি? আসলে আমার দরকারি কিছু জিনিস লাগতো, একটু এনে দিতে পারবি? সমস্যা নাই, বলো কি কি আনতে হবে। হুম বলছি। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে আসিও, তারপর সব কিছু বলবো। আচ্ছা। রাতে খাবার খাওয়া শেষ, আমি কিছুক্ষণ জন্য নিজের রুমে গেলাম। কাজ সেরে এইবার মামির রুমের উদ্দেশ্যে রওনা হলাম। কাছে যেতেই দেখলাম মামির রুম এখনো খোলাই আছে। আর দেখতে পেলাম মামি কি যেন একটা বই সোফায় বসে পড়ছে। আমি গিয়ে খাটের উপরে বসলাম এবং দেখলাম মামি ঘুমানোর জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে বসে আছে। এখনকার সময় নয় নয়, মেয়েরা রাতে ঘুমানোর সময় গেঞ্জি পরে ঘুমায়। একটা সাদা গেঞ্জি পরা এবং চুলগুলা এলোমেলো। আমি স্বাভাবিকভাবেই মামিকে বললাম, মামি কেন ডেকেছিল? রাতের বেলা, তাড়াতাড়ি বলো। ঘুমাতে হবে। হুম বলছি। এত তারা কিসের আরিয়ান? না ইয়ে মানি। কি মানি মানি করছো? কিছু না। এরই মধ্যে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। এখনকার সময় অনেকের ঘরেই আইপিএস বা সাজার লাইট এসব কিছু থাকে। লেখা পেইজ স্বপ্ন ছেয়া নয় নয়। মামি সঙ্গে সঙ্গে চার্জার লাইট জ্বালিয়ে দিল এবং রুমের জানালা খোলা থাকায় জানালা দিয়ে ঠান্ডা হাওয়া বইতে লাগল। আমি বেশ বুঝতে পারলাম, মনে হয় রাতের বেলা বৃষ্টি হবে। মামি, বৃষ্টি হবে মনে হয়? আকাশের অবস্থা তেমন ভালো নয় এবং মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে শুরু করল। আরিয়ান শোনো, আমার খুব ভয় লাগছে। তুমি তাড়াতাড়ি করে জানালা এবং দরজা বন্ধ করে দাও। আমি সব কিছু মামির কথা মতো করছি। এরপর বলতে লাগলো, আরিয়ান তোমার ভয় করছে না কেন? আমি ছেলে মানুষ, আর ছেলে মানুষ কখনো ভয় পায় না। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে বৃষ্টি পড়ার শব্দ ভিতর থেকে বেশ শুনতে পাচ্ছি। মামি শুনো, একটা কথা বলি। হুম বল। তোমার বৃষ্টিতে ভিজতে কেমন লাগে? খুব ভালো। কিন্তু এখন এই কথা কেন? আরিয়ান, না আসলে তোমার কথা বলা শেষ হলে আমি ছাদে যাব। মামি, এত রাতে? হুম। কেন? বৃষ্টিতে ভিজতে? পাগল হয়েছ আরিয়ান? রাতের বেলা কেউ ছাদে যায়?
তাও এই বৃষ্টির মধ্যে। হুম, আমি যাব। আরিয়ানের এমন কৌতূহল দেখে আমারও ভিতরে লোভ জাগল। সত্যি কি আরিয়ান, তুমি ছাদে বৃষ্টিতে ভিজবে? হুম। তাহলে আমি যাব। আর বৃষ্টিতে ভিজব? কি তুমি? হুম, আমি। কেন, তোমার কেন সমস্যা হবে? না, তাহলে তো ভালোই হবে। কিন্তু একটা সমস্যা আছে। কি সেটা? গেঞ্জি পরে? আরে সমস্যা নাই, রাতে কেউ কিছু বুঝতে পারবে না। আর নানু তো এখন ঘুমে। হুম, ঠিক বলছো, চলো তাহলে। হুম, চলো। বৃষ্টি এখনো থামেনি। রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি পুরো আকাশ যেন চোখের জল ছেড়ে দিয়েছে। আমি আর মামি আস্তে করে ছাদে উঠলাম। চারপাশ অন্ধকার, শুধু মাটিতে ছিটকে পড়া পানির ছাটায় ছাদটা যেন জ্বলজ্বল করছে। মামি গায়ে চাদর জড়িয়েছে, কিন্তু বৃষ্টির ছোঁয়ায় তাও ভিজে যাচ্ছে। আমি বললাম, মামি ঠান্ডা লাগবে না তো? আরে বৃষ্টিতে একদিন ভিজলে কিছু হয় না। তোর মতো আমিও পাগল একটু। এই বলে মামি চোখ বন্ধ করে ছড়িয়ে দাঁড়ালো বৃষ্টির নিচে। চুল থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, ঠোঁটের কোণে এক ফোঁটা পানি যেন মুক্তোর মতো ঝিকিমিকি করছে। আমার চোখ আটকে গেল। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম কিছুক্ষণ। হঠাৎ মামি বলল, কি হলো আরিয়ান? এমন করে তাকিয়ে আছো কেন? না, কিছু না। তুমি অনেক সুন্দর লাগছো এই বৃষ্টির মধ্যে। মামি হেসে বলল, আরে না, এই বৃষ্টিতে তো সব চেহারা ধুয়ে যাচ্ছে। না মামি, বৃষ্টি আসলে আসল সৌন্দর্যটাই বের করে আনে। আমরা দুইজন ছাদে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর মামি হঠাৎ কাঁপতে শুরু করল। আরিয়ান, ঠান্ডা লাগছে, চল নিচে যাই। আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ চলো। নিচে এসে মামি তো সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আমিও নিজের রুমে এসে গায়ে তোয়ালে দিয়ে মুছতে লাগলাম। কিছুক্ষণ পর মামি রান্নাঘরে গরম দুধ নিয়ে এলো। এই নাও, খাও। ঠান্ডা লেগে যাবে না যেন। আমি কাপটা হাতে নিয়ে বললাম, তোমার জন্য আনোনি? না, আমি পরে খেয়ে নেব। আমি এক ঢোক দুধ খেয়ে বললাম, মামি তোমাকে খুব আপন মনে হয়। আমিও তো তোকে আমার পরিবারের একজন মনে করি। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ নানুর কাশির শব্দে আমরা দুজনই চমকে উঠলাম। মামি ফিসফিস করে বলল, যাও এখন ঘুমাও, কাল সকালে কথা হবে। আমি ঘরে চলে এলাম, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। জানি না কেন। এই বৃষ্টি ভেজা রাতটা যেন কিছু একটা বদলে দিয়েছে। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে। পাখির কিচিরমিচির আর ভেজা মাটির গন্ধে ঘুমটা হালকা হালকা ভাঙছিল। এমন সময় মামি দরজায় নক করল। আরিয়ান, উঠবি না? নাস্তা রেডি। আমি ঘুম চোখে বললাম, আসছি। মামি উঠে দেখি মামি কিচেন থেকে টেবিলে নাস্তা সাজাচ্ছে। চুল খোলা, এখনো ভেজা ভেজা, গায়ে হালকা শাড়ি, মুখে এক অদ্ভুত প্রশান্তি। চোখে চোখ পড়তেই মামি একটু হেসে নিচের দিকে তাকিয়ে গেল। আমি বললাম, আজ তো দেখছি খুব ভালো লাগছে তোমাকে। মামি চোখ তুলে বলল, তুই না বেশি কথা বলিস। এখন আমরা একসাথে নাস্তা করছিলাম, এমন সময় নানু বললেন, আরিয়ান, আজ বিকেলে তোর মামার সাথে ভিডিও কল দিবি তো? অনেকদিন দেখিস না। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ নানু, দিব। মামি চুপচাপ হয়ে গেল। মনে হলো এই কথাটায় ওর মুখটা কেমন যেন থমকে গেল। আমি খেয়াল করছিলাম, কিন্তু কিছু বললাম না। বিকেলে মামাকে কল দিলাম। মামি পাশেই ছিল, কিন্তু সামনে আসলো না। মামা জিজ্ঞেস করল, মামি কই? ওকে দেখছি না কেন? আমি ক্যামেরা ঘুরিয়ে মামিকে দেখালাম। মামি হাসতে চেষ্টা করল, কিন্তু সেটা যে আসল হাসি না, তা আমি বুঝতে পারছিলাম। কল শেষ হওয়ার পর মামি ধীরে ধীরে উঠে চলে গেল নিজের ঘরে। আমি পেছন থেকে ডাকলাম, মামি। সে থামল না। রাত বাড়ার সাথে সাথে বাড়িতে নীরবতা নেমে এলো। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি মামি ধীরে ধীরে এসে পাশে দাঁড়ালো। আমি বললাম, কি হলো? মন খারাপ। মামি চোখ মেলে চাঁদের দিকে তাকিয়ে বলল, প্রবাসী মানুষদের সাথে শুধু শরীর না, মনটাও যেন চলে যায় দূরে। ফিরে এলেও কিছু আর আগের মতো থাকে না। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ ওর পাশে দাঁড়িয়ে থাকলাম। এই নীরবতার মাঝেই যেন একটা অদ্ভুত টান তৈরি হচ্ছে, কিন্তু এ টান কি ঠিক? কিন্তু ক্রমশই গলা আর্দ্রতা কণ্ঠে বলতে লাগলাম, মামি, মামাকে কি খুব মনে পড়ছে? আসলে আমাদের সমাজে অনেক ছেলেরাই নতুন বিয়ে করে প্রবাসে চলে যায়। বিভ্রান্ত অনুসারে বলা যায় সমাজের ৮-০ লোকই এই কাজটি করে। আপনার মতামতে কি বলে? এই কাজটি করা কি ঠিক? হ্যাঁ কি না? যাই হোক, অনেক ফ্যামিলিতেই মনে হয়, বা অনেকে মনে করে, মেয়ে মানুষ মানে রোবট, তাদের দুঃখ কষ্ট বলতে কিছু থাকে না। আরিয়ান, তুমি বুঝতে পারছো আমার মনের অবস্থাটা? হুম, বুঝতে পারছি।
বাট কি বলে যে সান্ত্বনা দিব সেই ভাষা নেই। মামি, আচ্ছা আরিয়ান তাহলে ঘুমিয়ে যাও, আমিও যাই। সকালে একটু তাড়াতাড়ি উঠার চেষ্টা করিও, কারণ তোমাকে নিয়ে একটু বের হব। আচ্ছা তাই, কোথায় যাবে মামি জানতে পারি? তা না হয় কালকে সকালেই দেখবে। আমি মনে মনে ভাবলাম হয়তো 2 দিন পরে আমি চলে যাব, তো তাই হয়তো আমাকে কিছু কিনে দেওয়ার কথা ভাবছে। কিন্তু আমি এখন বড় হয়েছি, কারো থেকে কিছু নেওয়া কি ঠিক হবে? আরও একটা কথা মামিকে বলবো বলে ভাবছি, কিন্তু সাহস করে বলতে পারতেছি না। ভাবছি মামাকে বলবো আমার অনেক দিনের শখ একটা মোবাইলের, তাও আবার দামি। আর সত্যি বলতে দামি মোবাইল কার না ভালো লাগে? সত্যি কথা বলতে আমরা অনেকেই মনে করি প্রবাসী মানেই টাকার পাহাড়, সুখ আর সুখ। প্রবাসী যেই ব্যক্তি আসে সেই ব্যক্তিই বুঝে সুখ আর শান্তি কতটা। না আসা ব্যক্তিকে প্রবাসী